প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি শুরু করতে যাচ্ছি এন্টারপ্রেনিউরাল ডেভেলপমেন্ট সাবজেক্টে চ্যাপ্টার 8-এর লেকচার 2-তে। তো লেকচার 2-তে প্রথমেই আমাদের আসছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেজাল। তো প্রজেক্ট অ্যাপ্রেজালের ডেফিনেশনটা ফার্স্টে আমরা জানবো। প্রজেক্ট অ্যাপ্রেজাল বলতে বোঝাচ্ছি যে প্রকল্প প্রস্তাবনা, অ্যাপ্রেজাল অর্থাৎ প্রস্তাবনা। তো প্রজেক্ট অ্যাপ্রেজালটা হচ্ছে এমনই একটা প্রস্তাবনা যেটার মাধ্যমে কী করছে, একটা অর্গানাইজেশন তার ব্যবসায় ওই প্রজেক্টটাকে যাতে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে, এই জন্য তারা কী করছে, একটা পর্যায়ক্রমিকভাবে অর্থনীতি, পরিবেশ, অর্থায়ন, সামাজিক এবং প্রযুক্তিগত এবং এছাড়াও আদার যে বিষয়গুলো থাকে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে, সে সকল বিষয়গুলো বিশেষভাবে অ্যানালাইসিস করবে এবং ওইটাতে যাতে ওই প্রজেক্টটার উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে পারে সেই বিষয়ে তারা প্রস্তাব করবে। এটাই হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেজাল। এরপরে আমরা যে বিষয়ে আসব, ইম্পর্টেন্স অফ প্রজেক্ট রিপোর্ট। ইম্পর্টেন্স অফ প্রজেক্ট রিপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের আমরা বিষয় দেখতে পাই। তো ফার্স্টে আমরা বলছি যে প্রজেক্ট রিপোর্ট হচ্ছে একটা, যদি আমরা করতে চাই তাহলে একটা এন্টারপ্রাইজে কিন্তু প্রজেক্ট রিপোর্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট কমপ্লিশন করার জন্য। আর এটা অবশ্যই একটা আইডিয়া নিয়ে কিন্তু কাজ করতে হয় প্রজেক্ট রিপোর্টে। তো ফার্স্টে আমাদের পয়েন্টস হিসাবে আসছে ছাড় অ্যাজ এ মাস্টার প্ল্যান, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী সেবা। এখানে আমরা জানি পরিকল্পনা ছাড়া কোনো কাজ কিন্তু সুন্দর হয় না। এই জন্য এটা সাকসেসফুল ম্যানেজমেন্টের যে দায়িত্ব সেটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা কী করা, প্ল্যান তৈরি করা, যে প্ল্যানের মাধ্যমে তারা সুন্দরভাবে ওই প্রজেক্টটা কিন্তু বাস্তবায়ন করতে পারবে। তো সেটা হলো প্রজেক্ট রিপোর্টের মধ্যে থাকে সেই প্ল্যানটা। এরপরে আসছে ডিসক্রাইব ডিরেকশনস আর রোড ম্যাপ, অর্থাৎ হচ্ছে ডিরেকশন মানে নির্দেশনা বা রোড ম্যাপ, অর্থাৎ রোড ম্যাপ যার অর্থ হচ্ছে আমরা এখানে নির্দেশনার মাধ্যমে একটা পথ, রোড অর্থাৎ এখানে পথ বোঝাচ্ছে, যে যার মাধ্যমে কিন্তু আমরা প্রজেক্ট রিপোর্টের এই নির্দেশনাগুলো থাকে, এই নির্দেশনা অনুসারে প্রজেক্টটা সুন্দরভাবে কিন্তু কী করা যায়, তৈরি করা যায়। এরপরে আসছে শোজ ফিজিবিলিটি, অর্থাৎ এখানে ফিজিবিলিটি বলতে বোঝাচ্ছে প্রদর্শন, অর্থাৎ সম্ভাবনা প্রদর্শন। আগে ফার্স্ট টাইম যেটা করতে হবে বা আমার হচ্ছে ওই প্রজেক্টটা থেকে আমার কী ধরনের প্রফিটেবিলিটি আসবে সেটা কিন্তু আমার আগে অ্যানালাইসিস করে দেখতে হবে। এটা হচ্ছে এই কতটুকু সম্ভাবনা আছে সেই বিষয়টা কিন্তু চিন্তা করতে হবে, সেটার উপর বেস করে আমাকে কী করতে হবে, প্রজেক্টটা তৈরি করতে হবে। এরপর আসছে ফরকাস্ট রিকোয়ারমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয়তা অনুভব আর পূর্বানুমানের যে বিষয়টা, আমাকে আগে অগ্রিম চিন্তাভাবনা করতে হবে, অগ্রিম চিন্তাভাবনা করে আমাকে কাজ করতে হবে। এরপরে আসছে ইন্ডিকেটস প্রফিটেবিলিটি, অর্থাৎ মুনাফা প্রদর্শন, অর্থাৎ কি আমাকে খেয়াল রাখতে হবে সবসময় যে প্রজেক্টটা রিপোর্টের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে কতটুকু হচ্ছে প্রফিট পাচ্ছি, সেই বিষয়গুলো ইন্ডিকেটস করছি কিনা। তো এই বিষয়গুলো কিন্তু প্রজেক্ট রিপোর্টের মধ্যে থাকে, এই জন্য প্রজেক্ট রিপোর্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসছে হেল্পস ইন ডিসিশন মেকিং। এখানে হচ্ছে ডিসিশন মেকিংয়ের আসলে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের কখন ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, এর হচ্ছে প্রোডাকশনে কী ধরনের কস্ট হবে, আসলে এই প্রজেক্টটা থেকে আমরা লাভবান হব কিনা, এই সকল বিষয়গুলোতে কী করে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হেল্প করে থাকে। এরপর আসছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সহযোগিতা, যেটার মাধ্যমে কী করছে প্রজেক্ট রিপোর্টটা অ্যাবসলিউটলি কী করছে, যে একটা এন্টারপ্রাইজে কী ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হিসাবে কাজ করবে সেই বিষয়গুলো প্রজেক্ট রিপোর্টের মধ্যে থাকে। আর এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোথায় হবে, মানে কোন জায়গা থেকে সোর্সগুলো কালেক্ট হবে, এই বিষয়গুলো হচ্ছে কী করে প্রজেক্ট রিপোর্টটা হেল্প করে। এরপর আসছে ইনশোর সার্ভাইভাল, টিকে থাকার নিশ্চয়তা, অর্থাৎ আসলে এই প্রজেক্টটা তো তৈরি করতেছি, সেক্ষেত্রে এই প্রজেক্টে যে ধরনের প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি, এই তৈরিকৃত প্রোডাক্টগুলো মার্কেটে কী ধরনের স্থায়িত্ব
পাবে, হ্যাঁ, কম্পিটিটরস যারা থাকবে তাদের পজিশনের কোথায় মার্কেটে, এবং আমাদের সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কেমন হবে, এক্সপেক্টেড প্রাইসগুলো সবগুলোই কিন্তু এই ইনশিওর সার্ভাইভালের মাধ্যমে কি করবে, ওই প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে এটা টিকে থাকবে কিনা সেটা বোঝা যাবে। এরপর আসছে টু প্ল্যান এক্সপেক্টেড পারফরমেন্স, অর্থাৎ প্রত্যাশিত কার্য সম্পাদনের পরিকল্পনা, তাই না? তো এখানে হচ্ছে আসলে হচ্ছে একটা প্রজেক্টের রিপোর্ট, একটা রিপোর্টটা কী করবে, একটা প্ল্যান তৈরি করবে, অ্যাডভান্স একটা প্ল্যান তৈরি করবে, এবং সেই প্ল্যানে তারা হচ্ছে এক্সপেক্টেড যে পারফরমেন্সটা হবে সেই পারফরমেন্সের যে বিষয়টা থাকবে এখানে হচ্ছে তারা রিপোর্টের মাধ্যমে ফুলফিল করবে। যেমন হচ্ছে টেকনোলজি রিলেটেড, মার্কেটিং, ফিনান্স রিলেটেড, পার্সোনেল, তারপরে প্রোডাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড সোশ্যাল এন্ডোমেন্ট, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ওই প্রজেক্ট রিপোর্টের মধ্যে উল্লেখ থাকবে। এরপরে আসছে অ্যাসেস প্রফিটেবিলিটি, অর্থাৎ মুনাফা নির্ধারণ। তো প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে আমরা হচ্ছে মুনাফা, কী ধরনের মুনাফা আমরা পাবো, সেই যে পটেনশিয়াল যে সকল ডিমান্ডের বিষয় আছে একটা প্রোডাক্টের, সে সকল বিষয়ের উপর বেস করে আমাদের প্রফিটেবিলিটি কী ধরনের হবে সেই বিষয়টা আমরা এখানে অ্যাসেস করতে পারবো, অর্থাৎ নির্ধারণ করতে পারবো। তারপর আসছে টু ইভালুয়েট অর্গানাইজেশনাল গোলস, সাংগঠনিক লক্ষ্যর যে মূল্যায়নটা। তো আসলে আমাদের হচ্ছে সাংগঠনিক গোলটা হবে কি না অ্যাকচুয়ালি, সেটাও আমরা এই প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে আমরা পাবো। এই যে বিষয়গুলো ছিল এগুলো হচ্ছে একটা প্রজেক্ট রিপোর্টের মধ্যে ইনপুট থাকে, যার কারণে কিন্তু আমরা একটা প্রজেক্ট সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। তো কাজে আমরা এখানে এই যে পয়েন্টসগুলো এগুলো থেকে আমরা বুঝতে পারি যে একটা প্রজেক্ট রিপোর্টের খুবই প্রয়োজন আছে একটা বিজনেসের ক্ষেত্রে। এরপরে আসছে নেটওয়ার্ক অ্যানালাইসিস। তো নেটওয়ার্ক অ্যানালাইসিস দুইটা ওয়ার্ডস, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে অ্যানালাইসিস। নেটওয়ার্ক বলতে আমরা আগে ফার্স্ট টাইম যেটা বুঝি, নেটওয়ার্ক হচ্ছে একটা আন্তঃসংযোগ সিস্টেম, যেটার মাধ্যমে কি করে এক লোকেশন থেকে আরেক লোকেশনে তারা হচ্ছে কি করে সংযোগ প্রদান করতে পারে বা যোগাযোগ রক্ষা করতে পারে, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আর অ্যানালাইসিস হচ্ছে একটা পর্যায়ক্রমিক পর্যবেক্ষণ সিস্টেম, যেটার মাধ্যমে খুব সহজেই তারা কী করতে পারে, বুঝতে পারে যে, বা তারা হচ্ছে একটা ড্র করতে পারে, তারা হচ্ছে কনক্লুশনটা আসলে কোথায় করবে সেটার হচ্ছে একটা বিশ্লেষণ বোঝাচ্ছে এটা। তো নেটওয়ার্ক অ্যানালাইসিস বলতে হচ্ছে আমরা টোটালি যেটা বলছি সেটা হচ্ছে হরিনাথ কর্মীকোন্ডা যেটা বলছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস বলতে এমন কিছু নাম্বার অফ টেকনিক বোঝাচ্ছে যেটার মাধ্যমে কি করতে পারে, তারা প্ল্যানিং এবং কন্ট্রোলিং করতে পারে একটা প্রজেক্টের যত কমপ্লেক্স সিচুয়েশনই থাকুক না কেন সেই বিষয়গুলো এখানে সহজে তারা কমপ্লিট করতে পারে। এই হলো হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস। এরপরে আসছি পার্ট, হ্যাঁ, যেটাকে আমরা ফুল মিনিং নিয়ে আসছি, সেটা বলছে টেকনিক অফ নেটওয়ার্ক অ্যানালাইসিস, প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক, যেটাকে আমরা সংক্ষেপে পার্ট বলছি। তো পার্ট বলতে আমরা সচরাচর যেটাকে বোঝাচ্ছি, এটা একটা নেটওয়ার্ক মডেল, যেটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা কৌশলের সাথে তারা শো করে, যেটার মাধ্যমে একটা প্রজেক্টের যত কম্পোনেন্টসগুলো কাজ করে সেই কম্পোনেন্টসগুলো আসলে কতটুকু টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিশন করবে সেই বিষয়গুলো এখানে পার্টের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। তো এই পার্টের ডায়াগ্রামও আমরা একটা তুলে দিচ্ছি এখানে, সেটা অবশ্যই দেখবা। এরপরে আমরা একটা পার্টের যে কিছু উপকারিতা আছে, পার্ট আসলে কী কী উপকার করে এবং এর কী কী সুবিধা অসুবিধা সেই বিষয়গুলো আমরা এখন বলবো। তো পার্টের ভিতরে কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে প্রথমে যেটা আসছে এক্সপেক্টেড প্রজেক্ট কমপ্লিশন টাইম, এটার একটা কি প্রত্যাশিত একটা সময়সীমা থাকে, প্রকল্পটা কি হতে পারে, কমপ্লিশন টাইমটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকে, যে সময় তারা এক্সপেক্ট করে থাকে, সেটা একটা সুবিধা। এরপর আসছে প্রবাবিলিটি অফ কমপ্লিশন বিফোর এ স্পেসিফাইড ডেট, অর্থাৎ এই প্রবাবিলিটিটা কী হয়, এটার সম্ভাবনা থাকে কি একটা স্পেসিফিক সুনির্দিষ্ট ডেটের মধ্যে এটা শেষ হয়ে যায়, হওয়ার পূর্বে এটা শেষ হয়ে যায়, এটা হলো একটা সুবিধা। আরটা হচ্ছে এটার ক্রিটিক্যাল যে পথটা থাকে সেটা হচ্ছে যত ক্রিটিক্যাল পথের যে সকল কার্যক্রমগুলো থাকে সেটা সরাসরিভাবে তারা কি করে কমপ্লিশন করে ফেলতে পারে এই পাঠের মাধ্যমে। আরেকটা যেটা বলছে এই পার্টের কিছু কি স্টার্টিং অ্যান্ড এন্ডিং টাইম থাকে এবং স্পেসিফিক ডেট থাকে, যে ডেটের মধ্যেই তারা এই কাজগুলো
শেষ করে ফেলে। এটাই হচ্ছে পার্টের সুবিধা। এখন পার্টের কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলোর মধ্যে প্রথমে আসছে যে বলছে যে দ্য অ্যাক্টিভিটি টাইম এস্টিমেট সামওয়াট সাবজেক্টিভ অ্যান্ড ডিপেন্ড অন জাজমেন্ট। একটা হচ্ছে প্রকল্প যত ধরনেরই যে পরিমাণেই হোক না কেন, এর যে কার্যক্রমগুলো থাকে সেগুলো একটা বিষয়ভিত্তিক হয় এবং এটার উপরে কিছুটা জাজমেন্টের উপরে ডিপেন্ড করে, বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে তারা বিশ্লেষণ করে তারা কি কাজটা করতে হয়, এই জন্য কিছুটা অসুবিধা দেখা যায়। তারপরে এখানে যেটা বলছে যে দ্য আন্ডার এস্টিমেশন অফ দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম ডিউ টু অল্টারনেট পাথস বিকামিং ক্রিটিক্যাল ইজ পারহ্যাপস দ্য মোস্ট সিরিয়াস। অর্থাৎ এখানে বলছে এখানে প্রজেক্ট কমপ্লিশন যে টাইমটা থাকে সেটা যেহেতু এখানে অল্টারনেটিভ পথও থাকে, এখানে কিছু ক্রিটিক্যাল পথও দেখা যায়, সেই ক্রিটিক্যাল পথগুলো আবার অনেক সময় হচ্ছে দিয়ে কাজ করার সময় এটা হচ্ছে কিছু কমপ্লেক্স সিচুয়েশনের পড়ে যায়, সেটা হচ্ছে পার্টের একটা অসুবিধা। এই গেল হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিকের সুবিধা এবং অসুবিধা। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, যেটাকে আমরা সংক্ষেপে বলছি সিপিএম। হ্যাঁ, তো সিপিএমকে আমরা এখানে বলছি, এটা একটা আসলে এটা একটা পথ বোঝাচ্ছে, অর্থাৎ বাংলায় যেটা একটা পথ বলছি, যে ওয়েতে আমরা যে কি করতে পারি এই প্রজেক্টের কাজগুলোকে কমপ্লিট করতে পারি, এটা একটা অ্যালগোরিদম শিডিউল। হ্যাঁ, সেটা বলছে। এখন এই যে ক্রিটিক্যাল পথের এটা একটা মডেল, আসলে এই মডেলটা কি করে, এই যেটা প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউর যে টেকনিকটা আছে এটার সাথে কনজাংশন করে, অর্থাৎ সংযুক্ত হয়। এই সংযুক্ত হয়ে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিকটাকে কমপ্লিট করতে সহায়তা করে। তো এই যে এখানে সিপিএম যে মডেলটা আছে সেই মডেলের একটা হচ্ছে ডায়াগ্রাম আমরা তুলে ধরেছি। এরপরে এই ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে সুন্দরভাবে। এরপরে হচ্ছে আমরা এই সিপিএমের কিছু সুবিধা অসুবিধা পাই, কিছু বেনিফিটস আছে, আবার কিছু লিমিটেশনও আছে, সেটা আমরা দেখব। একটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা আসছে, প্রোভাইডস এ গ্রাফিক্যাল ভিউ অফ দ্য প্রজেক্ট। এই সিপিএমের সুবিধা হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্যালি কিন্তু এটা শো করে, যার কারণে এটা ইজি হয়ে যায়। হ্যাঁ, প্রজেক্টটা বাস্তবায়ন করা ইজি। এরপরে হচ্ছে প্রেডিক্টস দ্য টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ওই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য এখান থেকে কিছু পূর্ব অনুমান করা যায় যে এইভাবে প্রজেক্টটা কমপ্লিট হবে। এটা গেল। এরপরে হচ্ছে থার্ড নম্বর বলছে শোস হুইচ অ্যাক্টিভিটিস আর ক্রিটিক্যাল মেনটেনিং দ্য শিডিউল অ্যান্ড হুইচ আর নট। যত ক্রিটিক্যাল সিচুয়েশনই থাকুক না কেন, এটা গ্রাফিক্যালি যখন শো করা হয় তখন এটা কমপ্লিশন করা ইজি হয়ে যায়। এর কিছু লিমিটেশনও আছে। এটা হচ্ছে এই যে সিপিএম মেথডের কিছু কি আছে, অসুবিধাও আছে সুবিধার পাশাপাশি। এটা এই যে টাইম ভেরিয়েশনটা এটা কিন্তু কনসিডার করে না যে এটাতে এইটুকু সময় লাগবে, এটাতে ওইটুকু সময় লাগবে। এটার কিন্তু দেখা যাচ্ছে এক একটার এক এক ধরনের সময় লেগে যেতে পারে। এই জন্য ওই প্রজেক্টটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিশন করতে কিন্তু কঠিন হয়ে যায়, যেহেতু টাইমটা ঠিক থাকে না। টাইম অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে, এই জন্য প্রজেক্ট টাইমটা কী হয়ে যেতে পারে, বেশিও হয়ে যেতে পারে। এটা হলো একটা সিপিএমের অসুবিধা। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। তো এগুলো থেকে মোটামুটি বোঝার চেষ্টা করবা। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে তোমরা আমাকে করতে পারবা, কোশ্চেন করতে পারবা, তারপরে আমি এটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ছিল। তো আজকের মতো এখানেই শেষ। তো তোমরা ভালো থাকবা আর অবশ্যই বাসায় থাকবা, অবশ্যই সেফে থাকবা।